জুলাইটা আসলে এত ঠুনকো না যে আমি জুলাইয়ের বিপক্ষে অবস্থান করলাম, জুলাইটা নষ্ট হয়ে গেল। এর আগে তো বাংলাদেশে আন্দোলনের অনেক প্ল্যানিং হয়েছে, বাট সবকিছু তো আর জুলাই হয়নি, অ্যাজ ইউ সেড বিফোর। আমিও তো বলি যে আমার জীবনের সবচেয়ে বড় ইভেন্টটা তো জুলাই। আপনি বললেন আর কেউ এসে রক্ত দিয়ে যাবে, এটা এত ইজি না আসলে। ওর জার্নালিস্ট কার্ডটা থাকার সত্ত্বেও 18 তারিখ দুপুরবেলা পুলিশ ওকে খুব ক্লোজ রেঞ্জ থেকে গুলি করে। 1400-র মতো হচ্ছে শহীদ, আর এখনও অনেকের লাশও পাওয়া যায় না। পিছনে পুলিশ, সামনে আমেরিকার লোকজন অস্ত্র নিয়ে, মানে মৃত্যু একটা ফ্লেভার আমি ওই সময় একটু পেয়ে গেছি আর কি, যে কেমন হতে পারে। কোনো ভিকটিমকে আপনি পাবেন না যে আমরা জুলাইয়ের ইনভলভ হয়ে ভুল করছি, নো ওয়ান। তা আমি তোমার জুলাই নিয়ে তো একটা খুব বড় অভিজ্ঞতা আছে, তোমার জীবনের অনেক বড় একটা পার্ট যেটা তোমার জীবনটাকে অনেকটা পরিবর্তন করে দিয়েছে। এই পুরো এক্সপিরিয়েন্সের একজন সাক্ষী হওয়ার পরেও তুমি নিজেকে জুলাই যোদ্ধা বলতে চাও না, সেটা কেন? আসলে দেখেন, জুলাই যোদ্ধা বিষয়টা তো জুলাইয়ের পরবর্তী সময় যদি আপনি চিন্তা করেন, দুইটা কারণ আছে এখানে, আমি যদি একটু এক্সপ্লেন করি। প্রথম বিষয়টা হচ্ছে যারা জুলাইতে পার্টিসিপেট করছিল বা যারা আহত হয়েছিল তাদেরকে তো মিলে জুলাই যোদ্ধা বলা হচ্ছে এখন, তাই না? তো সেই সময়টাতে একটা অংশ যারা নিজেদের এই যে টার্মটা জুলাই যোদ্ধা টার্ম কিংবা ধরেন সমন্বয়ক টার্ম কিংবা এগুলোকে ইউজ করে তারা বিভিন্ন ধরনের কিছু অপকর্ম, কিছু নেগেটিভ ওয়ার্ক তারা করেছিল আর কি তখন। তো সেই সময় মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নেয়নি আর কি, এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে আমার কাছে কেন জানি মনে হয় যে এই টার্মটাকে বেশি ইউজ করা হয় যাতে করে সামনে কখনো যখন মানে মানুষজন জুলাই যোদ্ধা বললে মানুষ একটু নেগেটিভ সেন্সে যাতে করে নেয়, এরকম একটা সিচুয়েশন তৈরি করার জন্যই এটাকে দেখবেন যে খুব বেশি বলা হয় যে জুলাই যুদ্ধ অমুক। একজন ধরেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, সে জুলাইতে আন্দোলনে ছিল, লিখে দিল যে ফেসবুকে, মানে নিউজ পোর্টাল লিখে দিল যে জুলাই যুদ্ধ অমুক নিহত রোড অ্যাক্সিডেন্টে। তো যারা আসলে জুলাইটাকে খুব বেশি পছন্দ করে না তারা তখন ওই কমেন্ট বক্সে এসে যে নেগেটিভ এবং তারা খুবই খুশি যে হ্যাঁ হ্যাঁ এরকম। তো আসলে তো একটা মানুষের পরিচয়টা এটা হতে পারে না যে জুলাই যোদ্ধাটা একটা মানুষের পরিচয় না। যেমন আমি স্টুডেন্ট, আমি পড়াশোনা করি, বা ধরেন আমার একটা ফ্যামিলি আছে, আমার একটা নাম আছে, আমি সামনে হয়তো যদি কিছু করতে চাই করব, এটাই হচ্ছে আমার মেইনলি পরিচয়টা আর কি। হ্যাঁ, আর হচ্ছে জুলাইতে আমি খুবই, আমার অবদানটা খুবই সামান্য, খুবই ছোট জায়গা থেকে অনেকের তুলনায়, ভেরি অনেস্ট, অনেকের তুলনা থেকে সেটা খুবই ছোট। তোমার অবদানের কথা শুনে মনে পড়লো যে তোমার জুলাইয়ের যাত্রাটা সম্বন্ধে একটু জানতে চাই। যে জুলাইয়ের যাত্রাটা যদি আমি একটু বলি, আমাদের যদিও জুলাইটা যেই আন্দোলনটা শুরু হলো, আই মিন কোটা ফিরায় নিয়ে আসা হলো, সেটাকে বাতিল করার জন্য আন্দোলনটা শুরু হলো, সেটার সাথে আসলে আমার খুব বেশি একটা মানে কি বলে এটাকে ছিল না, ইনভলভমেন্ট ছিল না আর কি। আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, বা ধরেন আমার সরকারি জব নিয়ে আমার খুব বেশি কখনো ছিল না আর কি। তো এটা হচ্ছে জুলাইয়ের 15 তারিখে যখন হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ হামলা করলো, সেই দিন হচ্ছে আমার মনে হলো যে না, এখানে এখন আর এটা একটা জায়গায় নাই, এটা জাস্ট কোটার জন্য তার আন্দোলনটা এখন একটা পলিটিক্যাল মোটিভে পরিণত হচ্ছে, এটা একটা পলিটিক্যাল মোটিভে চলে যাচ্ছে। কিংবা এখানে ধরেন একদম মানে স্টুডেন্টদের উপরে কোনো উস্কানি ছাড়া এভাবে হামলা করা, একদম বাইরে থেকে গুন্ডা বন্ডা নিয়ে এসে ইয়া করা। তো আমার যেহেতু পলিটিক্যাল একটা অ্যাফিলিয়েশন আছে আপনি জানেন, তো সেই জায়গা থেকে 15 জুলাই সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে বলা হয় যে ঢাকা ইউনিভার্সিটিতে যেতে হবে, এখানে স্টুডেন্টদেরকে উপর হামলা করা হচ্ছে, এখানে আমাদেরকে যে তাদের হেল্প করতে হবে আর কি। তো 15 আগস্ট থেকে হচ্ছে আমার ইনভলভমেন্টটা শুরু হলো। 15 আগস্ট সন্ধ্যার পরে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যাই। আমাদের স্পটটা ছিল হচ্ছে আপনার শাহবাগের যে এলাকাটা, 15 জুলাই 15 তারিখে, যেদিন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগ স্টুডেন্টদের উপর হামলা করে আর কি। তো আমাদের স্পটটা ছিল হচ্ছে শাহবাগে এবং আপনার কাটা বনের যে এলাকাটা আর কি, এখানে এই জায়গাটাতে আমরা ছিলাম। আর আমাদের অন্যান্য যারা ছিল তারা বিভিন্ন স্পটে, কেউ হচ্ছে আপনার নীলক্ষেতের দিকে ছিল, কেউ হচ্ছে আপনার ওই ঢাকা ইউনিভার্সিটির ওই পাশটাতে আর কি, আমি কি বলে চাংখারপুলের দিকে, রাইট চাংখারপুলে ছিল কিছু এরকম আর কি। যদিও সেদিন আমাদের খুব বেশি মানে তখনও কি মানে সংগ্রাম চলছিল, মানে আন্দোলন ভিতরে তখনও মারামারি চলছে। তো যেহেতু আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট না, তো আমরা ভিতরে আমাদেরকে যাওয়ার বিষয়ে তখনও বলা হয়নি, আমরা তখনও বাইরে শাহবাগ এবং এই জায়গাটার মধ্যে আর কি। আমাদের মোটামুটি আমরা প্রায় 500-600 দুই স্পট মিলে আমরা এখানে ছিলাম আর কি। তো এশার
9টার দিকে আমাদেরকে বলা হলো যে আজকের মতো এখানে আর আমাদের থাকা লাগবে না, আমরা চলে যাই। পরের দিন হচ্ছে একটা সমাবেশ ছিল শহীদ মিনারে, 16ই জুলাই। হুম। তো সেখানে হচ্ছে আমাদেরকে বললো যে আপনারা সবাই এখানে আসবেন। তো পরের দিন আমরা আমাদের মতিঝিলে একটা মিছিল ছিল, সেদিন মিছিল শেষ করে আমরা সেখান থেকে আমরা এটা কি মানে আবু সাইদের মৃত্যুর পরের কথা? না না না, আবু সাইদ তো শহীদ হয়েছে 16 তারিখে। 16 তারিখে, 16 জুলাই তো 16 সমাবেশটা জুলাই ছিল। হ্যাঁ, 16 জুলাই সমাবেশ ছিল। তো আমরা আবু সাইদের শাহাদাতের খবরটা পাই হচ্ছে সন্ধ্যার সময়, কারণ আমরা হচ্ছে তখন দুপুর প্রায় 2টা থেকে মাগরিবের টাইম পর্যন্ত আমরা এই চাংখারপুলের এখানে হচ্ছে আমাদের অবস্থান ছিল। চাংখারপুলের যেই আপনার অপোজিটে পোস্ট গ্রাজুয়েট কলেজ, বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের যে গলিটা আর কি, এখানে আওয়ামী লীগের লোকজন ছিল, আমরা ছিলাম হচ্ছে জায়গায়। আমাদের ডিউটি ছিল যে এই জায়গাটা আমাদের কর্ডন করে রাখতে হবে, যাতে করে কোনোভাবেই তারা এখান থেকে ইউনিভার্সিটিতে না ঢুকতে পারে আর কি। এরকম ইউনিভার্সিটির প্রত্যেকটা স্পটে হচ্ছে আমাদের যারা ছিল তারা সবাই এখানে অবস্থান, এবং সেখানে একটা লম্বা সময় আমাদের সাথে ফাইট হয় আর কি। আমাদের কাছে জাস্ট ওই লাঠি ছোটা, ইট পাটকেল এগুলাই, আর ওদের কাছে রিভলভার, ওরা গুলি করতেছে ওই পাশ থেকে, ককটেল, বিভিন্ন বিষয় ওরা। তারপরে আমরা ওই জায়গাটা থেকে মানে ওইটা আমার মানে খুবই একটা ইউনিক এক্সপিরিয়েন্স হয়েছিল ওই দিন, কজ আমি এর আগে কখনো এরকম মানে সামনাসামনি বড় কনফ্লিক্টের মধ্যে ছিলাম কখনো ছিলাম। তো আর ওই দিন গোলাগুলি যে হচ্ছিল এখানে কি তোমার আশেপাশে কেউ গুলিতে আহত বা হ্যাঁ এরকম হ্যাঁ হচ্ছে? আমার মানে এটা হচ্ছে আমি একটা সময় আজান দেয় নামাজ পড়ে আবার আসি। আসার পরপরই যখন আমি সেখানে দাঁড়াই একদম সামনে, আমি দেখলাম যে আমার ঠিক ডান পাশে একজনের পায়ে এসে একটা গুলি লাগে। গুলিটা লেগে ওই পাশ দিয়ে বের হয়ে যায় একদম সাথে আমার। হ্যাঁ, সে সেখানে পড়ে যায়, তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তারপরও কিন্তু আমরা সেখান থেকে একজনও সরি নেই। আমি জানি না, এখন বলতে গিয়ে আমার মানে খুবই মানে গুজবাম্প হচ্ছে। আমি ওই সময় আমরা কিভাবে এখানে এতটা সময় ছিলাম, একটা বিষয় আমার খুব মানে সাহসটা যে কোত্থেকে আসলো হ্যাঁ এটা এক্সপ্লেইন করা টাফ। এটা তো কোনোভাবে এক্সপ্লেইন করতে পারবো না, মৃত্যুর মুখে এক রকমের ফাইটিং। এখন মনে হচ্ছে যে ওই সময় এখানে দাঁড়াইছিলাম, পাশে গুলিতে একজন পড়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে বা আহত হচ্ছে, তা আমি কিভাবে সেই সময়টা। আমারও গুজবাম্পস হয়ে যাচ্ছে। তো মানে অবদানের কথা তুমি তো অস্বীকার করতে চাচ্ছ, বাট তোমার চোখ, তোমার ডান চোখ রাইট, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনের সময়। এটা কখন হলো এবং এটার ঘটার সাথে সাথে তোমার যে এক্সপিরিয়েন্স এবং যেই একটা জার্নির মধ্যে দিয়ে তুমি গেছো সেটা সম্পর্কে যদি কিছু একটা বলতে। এটা হচ্ছে অগাস্টের 2 তারিখ, হ্যাঁ 2রা অগাস্ট, সেদিন শুক্রবার ছিল। মানে তুমি সেদিন থেকে 16 জুলাইয়ের কথা আমরা শুনলাম, 15 জুলাই, তখন থেকে তুমি কন্টিনিউয়াসলি ইনভলভ ছিলে? কন্টিনিউয়াসলি আমি ইনভলভ ছিলাম একদম, মানে ওই 2 তারিখ পর্যন্ত মানে একদম। তো আমি এই ইনসিডেন্টগুলো একটু ধারাবাহিকভাবে জানতে চাচ্ছি যে তুমি জুলাইটাকে যে যাত্রাটা এই 15 তারিখ থেকে কনস্ট্যান্টলি তোমার মনে করার মতো, মানে যেগুলো তোমার মনে আছে এরকম কি কি ইনসিডেন্টস ঘটেছিল? আসলে জুলাইয়ের প্রত্যেকটা দিনই হচ্ছে কোনো না কোনো ইউনিক এক্সপিরিয়েন্স মোটামুটি হয়েছে আর কি। সেই জায়গা থেকে যদি আমি বলতে যাই, আমরা 16 তারিখে তো ঢাকা ইউনিভার্সিটি যেটা বললাম চাঙ্কারপুলে একটা লম্বা সময় আমরা ছিলাম। পরের দিন ছিল হচ্ছে আপনার কফিন মিছিল ঢাকা ইউনিভার্সিটিতে, যেদিন কফিন মিছিল হয় এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে সকল স্টুডেন্টকে বের করে দেওয়া হয়। আমরা সেদিন সেই কফিন মিছিলে আমি নিজে অংশগ্রহণ করেছিলাম আর কি। একটা মানে অনেক মানে সারা ঢাকা ইউনিভার্সিটি এলাকাটা ছাত্রলীগ সন্ত্রাসীরা ঘেরাও করে রাখছিল, সেই ঘেরাও টপকায় মেট্রো রেলে করে গেলাম, যাওয়ার পরে সেখান থেকে আমাদেরকে মেট্রো রেল থেকে বেরোতে দিবে না, এই সময় আমরা ফাইট করে আমরা এখানে মিছিলাতে শরিক হই আর কি। এবং পরবর্তীতে কফিন মিছিল হয়, সেখানে পুলিশ তো মানে একদম, সেদিন আমি জীবনে প্রথম টিয়ার শেলের মুখোমুখি হই এবং ভয়ঙ্করভাবে ঢাকা ইউনিভার্সিটিতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট। একটা ঘটনা মনে পড়ে যে ওই সময় একজন সাংবাদিক, আমি টিয়ার শেলের মধ্যে পড়ে একদম মাঝখানে, আমি মানে চোখে কিছু দেখতেছি না, চোখ থেকে পানি পড়তেছে, ভয়ঙ্করভাবে আমি পড়ে গেলাম। উনি হচ্ছে, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, কখনো আমার দেখা হয় নাই তার সাথে। সে আমাকে তার নিজের মোটর সাইকেলে আমাকে হচ্ছে প্রেস লেখা যে তার ভেস্ট ছিল সেটা পরায়, সে জায়গা থেকে উনি আমাকে উদ্ধার করে নিয়ে গেলেন আর কি, একজন জার্নালিস্ট। তো জুলাইয়ের পরে যদি ওনার সাথে আমার দেখা হয়েছিল, আমি উনি আমাকে ওইখান থেকে বের করে নিয়ে আসে আর কি। ওইখান থেকে বের না হইতে পারলে হয়তো বা সেদিন আমার মানে কী অবস্থায় পড়তো আমি জানি না আর কি। এরপরে যখন ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হলো, আমি তো মনে করলাম যে আন্দোলন তো বন্ধ হয়ে যাচ্ছে, খুবই হতাশ হয়ে গেলাম। তো সন্ধ্যার সময় বাসায় ফিরতে ফিরতে দেখলাম যে যাত্রাবাড়িতে হচ্ছে কিছু মাদ্রাসা স্টুডেন্ট, এলাকাবাসী, তারা অলরেডি ব্লকেট, ঢাকা চিটাগং হাইওয়ে তারা ব্লক করে রেখেছে। তখন আমার মনে হলো যে না, আমাদের হয়তো বা আন্দোলনটা আবারও শুরু হচ্ছে। পরের দিন 18 তারিখে আপনারা তো জানেন যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা একদম তাদের সব কিছু নিয়ে রাজপথে নেমে আসে। ব্র্যাক ইউনিভার্সিটির আন্দোলনটা বেশ প্রলং ছিল। রামপুরা, উত্তরায় তো ধরেন আমরা হচ্ছে সকাল 9টার দিকে আমাদের আন্দোলনের
টাইমটা ছিল, কিন্তু ধরেন সকাল 8টা থেকেই মোটামুটি সবাই চলে আসছে, এবং মেইন রোডে আসার সাথে সাথেই পুলিশ আমাদেরকে লক্ষ্য করে টিয়ার শেল, সাউন্ড গ্রেড করা শুরু করলো আর কি। আমার যতটুকু মনে আছে মুগ্ধ তো উত্তরায় মারা গিয়েছিল, উত্তরাতে 18 তো তারিখে। আমরা উত্তরার কি কি ঘটেছিল এই ইনসিডেন্টগুলো একটু জানতে চাই তোমার কাছ থেকে। উত্তরার মানে ইনসিডেন্ট তো আসলে অনেক অনেক, এটা আমি মানে আসলে সিগনিফিকেন্ট কিছু ইনসিডেন্ট significant-টা তোমার বলি আর কি, যেগুলো আর কি মনে যেটা আছে। আমার খুব বেশি মনে পড়ে আর কি। তো ওই সময়টাতে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, উত্তরার বিষয়ে একটা বিষয় আমি একটু আগে বলে নেই। উত্তরায় তো ধরেন যারা হচ্ছে কখনো পলিটিক্যালি এঙ্গেজ না, দেশ নিয়ে যাদের খুব বেশি টেনশন নাই, এরকম লোকজন বেশিরভাগ হচ্ছে ওইখানে থাকে বা উত্তরার স্কুল কলেজ এগুলোতে পড়াশোনা করে। তারা যে আসলে ওই সময় এভাবে নেমে আসবে এটা আসলে কেউই চিন্তা করে নাই, একদমই আনএক্সপেক্টেড ছিল। আনএক্সপেক্টেড ছিল, এবং প্রশাসনের হয়ে চিন্তা করা নেই। কিন্তু প্রশাসন যেটা ভুল করলো, প্রশাসন শুরুতেই এদের উপরে গুলি চালানো শুরু করলো আর কি। এবং আপনি দেখেছেন যে উত্তর একটা ঘটনা মনে পড়ে যে একটা রায়ট কার, এই রায়ট কারটা 18 তারিখে জাস্ট মেইন রোড দিয়ে সে বারবার ঘুরতেছে এবং গুলি করছিল, তার কাছে যে আসে তাকে গুলি করেছে, কে তার পিছনে কে এগুলো তো দিচ্ছে না, এবং উপর দিয়ে হচ্ছে গিয়ে চালাই দিচ্ছে আর কি, উঠিয়ে দিয়েছিল। হ্যাঁ, উঠে দিচ্ছিল। একজন শহীদের কথা আমার মনে পড়ে যে একটা সময় সবাই একদম উত্তরায় মেইন রোডের সাথে থানা আর কি, থানার কাছে চলে যায়, রায়ট কারটা সেখানে থাকে। তো একজন মানে একটা ছেলে সে হচ্ছে রায়ট কারের উপর উঠে যায়, তো উঠে যাওয়ার পরে থানার ভিতর থেকে তাকে এম করে গুলি করা হয়। গুলি করার পরে সে রায়ট কারের সামনে পড়ে যায়। তো সে তখনও তার কিন্তু ইয়া ছিল আর কি, মানে আই মিন সে তখনও বেঁচে ছিল। ওই রায়ট কারটা ইচ্ছাকৃতভাবে 2বার, মানে তার উপর একবার গেল এবং পিছনে আসলো, আবার গেল। আমি ভিডিওটা দেখছি। তো এটা আমাদের খুব চোখের সামনে আর কি, মানে আপনি চিন্তা করতে পারবেন না যে ওই মোমেন্টে আমরা মানে একেবারে গুলি তো করছে পুলিশ ফাইন, কিন্তু এইভাবে একটা মানুষের উপরে তাকে এইভাবে ইয়া করে, এটা আমরা কেউ সেখানে বিশ্বাস করতে পারলাম না। এর পরবর্তীতে তো আপনি দেখলেন যে শহীদ মুগ্ধ, যে ছেলেটা আসলে খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে ছিল, ভালো মানুষ ছিল, উত্তরার ধরেন কমিউনিটিতে সবাই তাকে চিনতো আর কি, যে সে স্কাউটে ছিল, সে আবার খুবই ব্রাইট স্টুডেন্ট ছিল। তো আমিও পার্সোনালি চিনতাম, ও স্কাউটে ছিল, ওর আমার এক ছোট ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। ও মারা যাওয়ার পরে আমি পর্যন্ত এই জুলাইটাকে আর এভাবে দেখতে পারিনি যেভাবে সবাই দেখতে পারছিল আর কি। তো পরে বলো তুমি উত্তরায় আর কি হলো তারপর। তো তখন ওই যেটা বলছিলাম যে যখন শহীদ মুগ্ধকে যখন শহীদ করা হলো, যেটা যখন ছড়িয়ে পড়লো যে এরকম একটা ছেলেকে কেউ তো বিশ্বাস করতে পারে না যে স্টুডেন্টদেরকে তো মারতেছে, কিন্তু এরকম একটা ছেলে যে আসলে কখনোই কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড নাই তার, সে একদম তার জীবন নিয়ে সে নর্মালি সে থাকে, এরকম একটা ছেলেকে যখন মেরে ফেলো, তখন কিন্তু উত্তরার আর কেউ আর বাসায় বসে নাই। ইন্টারেস্টিংলি 19 তারিখে তো কারফিউ, তো নেট বন্ধ। আমরা নর্মালি যোগাযোগ করতাম হচ্ছে ওই ফেসবুক গ্রুপ টুপ এগুলো ছিল আমাদের, তো নেট বন্ধ থাকার কারণে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। তো 19 তারিখে সকালবেলা আমার আম্মু হচ্ছে বাজারে যায় আর কি, আমাদের মেইন রোডের পাশে বাজার, তো আম্মু সেখান থেকে বাজার করে বাসায় এসে আমাকে বলতেছে তুমি বাসায় এখনো কি করো, মানুষ তো সব রাস্তায় নেমে গেছে। আম্মু বলতেছে আমাকে যে সবাই রাজপথে নেমে গেছে, তুমি বাসায় কি করো, তুমিও যাও। ওয়াও। তখন আমি চিন্তা করি নাই, যে দেখলাম কি উত্তরার হচ্ছে বিভিন্ন মার্কেটের যারা ব্যবসায়ী, রাস্তায় রিক্সা চালায়, ভ্যান চালায়, এরপর আপনি জানেন যে উত্তর একটা অংশ দক্ষিণ খান, উত্তরখানে একটা অংশ কমিউনিটি সেখানে আছে, তারা সবাই রাস্তায় নেমে আসছে। এটা দেখে তো আমরা আরও ইন্সপায়ার হলাম যে এবার তো সবাই নেমে আসছে। সেদিন একটা ঘটনা আমার মনে পড়ে যে একটা লরি ছিল আর কি, মানে তেলবাহী একটা লরি, এটা রাস্তার পাশে পিছনে জায়গায় পড়েছিল আর কি। তো স্টুডেন্টরা একটা সময় পুলিশ মানে প্রচুর গুলি করা শুরু করলো। তো যেহেতু তেলবাহী লরি, স্টুডেন্টরা কী করলো, ওই গাড়িটার ভিতরে ঢুকে ওইটাকে আপনার মানে একদিন স্টিয়ারিংয়ে বসলো, আর পিছন থেকে সবাই ধাক্কা দিয়ে ওটাকে মেইন রোডে, এখন যেহেতু তেলবাহী লরি পুলিশ আর গুলি করতেছে না এখানে, যদি ব্লাস্ট হয়, তো স্টুডেন্ট কী করলো ওইখানে রাস্তার মাঝখানে গাড়িটা নিয়ে আবার সবাই ওইটাকে ঘিরে আন্দোলন শুরু করে দিল আর কি। তো এই বিষয়গুলো এখন হয়তো মনে পড়তে আমার কাছে মনে হয় কীভাবে হইলো এগুলো, কীভাবে তাদের মাথায় চিন্তাটা আসলো, এই কাজটা তারা করলো। আশেপাশের যে মার্কেটগুলো আছে সেখান থেকে যে ফায়ার এক্সস্টের যে এগুলো টিয়ার শেল মারতেছে, সবাই ওইটা দিয়ে ওইটাকে আবারও টিয়ার শেলটাকে হচ্ছে আপনার ইয়া করে ড্যামেজ করে দিচ্ছে আর কি, যাতে করে কাজ না করে। তো সেই দিনও অনেকে, সেদিন আরেকটা ঘটনা আমার
মনে পড়ছে, এটা যদিও আমার আহত হওয়ার ঘটনার সাথে এটা কানেক্টেড, জন্য আমি এটা এখন তুমি বলছি। কত তারিখ আহত হয়েছিল? অগাস্টের 2 তারিখে। 2 তারিখে। তো এটা কত তারিখের ঘটনা? এটা হচ্ছে 19 তারিখে, জুলাইয়ের 19 তারিখে। তো সেদিন একদম আন্দোলনের শেষ পর্যায়ে যে যখন মোটামুটি লোকজন কমে গেছে, আমরা গুটি কয়েক, আমার সাথে 2-3টা ছেলে ছিল, আমরা হচ্ছে তখন আওয়ামী লীগও তখন মাঠে আর কি, তাদের সাথে তারাও ইট মারতেছে, আমরাও ঢিল মারতেছি, এরকম একটা পরিস্থিতি, খুবই একটা কাছাকাছি জায়গায়। হুট করে রাস্তার একটা মোড় থেকে দেখলাম যে একজন শর্ট গান নিয়ে আসলো আর কি, আওয়ামী লীগের, এসে আমাদেরকে এম করে ফায়ার করলো আর কি। তো আমার পাশে একটা ছেলে ছিল, দেখে মনে হচ্ছে যে ইংলিশ মিডিয়ামে পড়ে, চুলগুলো একটু সুন্দর, বড় চেহারা, খুবই ভালো সুন্দর দেখতে। ওর একদম এই কানে এসে গুলিটা লাগে আর কি, লাগার সাথে তো ওর কানটা আমার সামনে ছিঁড়ে পড়ে শর্ট গানের গুলিতে। তো ওই অবস্থা, তো ওকে তা দ্রুত ধরে আমরা নিয়ে সরে গেলাম আর কি। তো এটা কেন বললাম, এবার আমি আমার ইয়াতে আসছি আর কি, অগস্টের 2 তারিখে। সেদিন তো একটা কর্মসূচি ছিল মার্চ ফর জাস্টিস না, জুমার নামাজের পরে মিছিল শুরু হবে। সবাই, আমরাও আমাদের উত্তরে একটা জায়গা আমাদেরকে করে আমরা ঠিক করলাম যে এখান থেকে আমরা মিছিলটা শুরু করবো। কিন্তু সেদিন প্রচুর পুলিশ, র্যাব, আর্মি এবং আওয়ামী লীগেরও প্রচুর লোকজন সেদিন একদম সবার কাছে ওয়েপন এরকম নিয়ে তারা মাঠে নামলো। তো সেদিন যখন আমরা মিছিলটা নিয়ে যাই, এবং সেই মিছিল ইন্টারেস্টিংলি মেয়েদের ইয়াটা বেশি ছিল, প্রচুর নারী ছিল এই মিছিলে, মানে কলেজের, স্কুলের, ইউনিভার্সিটি, এই টাইপের মেয়েরা বেশি ছিল আর কি। তো একটা সময় এমন অবস্থা যে মেয়েদেরকে দেখে, আর তখন আওয়ামী লীগের লোকজন সরে গেল প্রথমে, সরে যাওয়ার পরে আমরা ওই দিক দিয়ে আমরা মিছিল নিয়ে গেলাম। এখন আমাদের সামনে হচ্ছে পুলিশ, পিছনে আওয়ামী লীগ। আমাদের চিন্তা ছিল যেহেতু এখানে মেয়েদের ইনভলভমেন্ট আছে, এখানে বাচ্চারা অনেক, মানে স্কুল কলেজে পড়া ছোট ছোট বাচ্চারা, তো এখানে পুলিশ হয়তো বা খুব বেশি করবে না, বা আওয়ামী লীগের লোকজন তারাও এখানে হামলা করবে না। কিন্তু প্রথমে পুলিশ টিয়ারশেল মারলো আমাদের এখানে, ওই সাইড থেকে টিয়ারশেল মারার পর আমরা এমন একটা পর্যায়ে চলে গেলাম, মানে পিছনে হচ্ছে পুলিশ, সামনে আওয়ামী লীগ, দুই সাইড থেকে আমাদের উপর অ্যাটাক করা শুরু হলো। তো আমরা হাতে কোনো 50-60 জন হচ্ছে যারা একটু সিনিয়র ছিলাম আর কি ওইখানে, আমার মেয়েদেরকে সেভ করতে যে আমরা খুব কাছাকাছি চলে আসলাম আর কি, যে আমাদের ওরা পিছনে পুলিশ, সামনে আওয়ামী লীগের লোকজন অস্ত্র নিয়ে, শর্ট গান, রিভলভার, এগুলো নিয়ে। এটা কি 2 আগস্টের 2 তারিখে। আচ্ছা। এবং মানুষের বাসা বাড়ি এগুলোর গেট লাগাই দেওয়া হয়েছে, আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছিল না ওই সময়টাতে, এরকম একটা পরিস্থিতি। তো এরকম মাগরিব একটা লম্বা সময় আমাদের মধ্যে, আমরা আমাদের মতো করে ঢিল মারতেছি, ওরাও গুলি করতেছে, এরকম একটা অবস্থা। একটা সময় ওরা খুব কাছাকাছি চলে আসছে আর কি, আওয়ামী লীগ সন্ত্রাসীরা কাছাকাছি চলে আসছে। আমি হচ্ছে একটা এই রাস্তার মোড়ে এরকম সেম পজিশন, ওই দিন যেরকম পজিশন ছিল সেম এরকম জায়গায়, হঠাৎ করে দেখলাম একজন এরকম শর্ট গান নিয়ে আসলো, এসে ঠাস করে গুলি করে দিল আর কি, তোমার সামনে। হ্যাঁ, একদম ফেস, মানে কত ফিট, 15 ফিট, 10 থেকে 15 ফিট ডিস্টেন্স জাস্ট। আমার পিছনে হচ্ছে তখন পুলিশ থেকে পিছনে হচ্ছে লেক আর কি, উত্তর 11 নম্বর সেক্টর যে লেক, ওইটা আমার পিছনে। আমি যে দৌড়ে ওইদিকে যাবো, এই অবস্থাটা নাই। গুলিটা করার পরে আমি মুখে হাত দিয়ে বসে পড়লাম। আমার তখন মনে পড়লো ওই দিনের কথা, ওই যে ওর কান পড়ে। তো যেহেতু শর্ট গানের গুলিতে এরকম আমি একজনের কান ছিঁড়ে পড়ে গেছে বা তার মাথায় এরকম লাগছে, আমি শিওর যে আমার তো আর বাঁচার সুযোগ নেই, যেহেতু আমার মুখে এসে লাগছে, এটা মাথায় এসে লাগছে। তো আমি বসে পড়ে আমি পিছনে ফিরে, আমার পিছনে একজন ছিল, তাকে বললাম যে ভাই আমি মনে হয় বাঁচবো না আর, এটা আমি বললাম আর কি। তখন ওই মোমেন্টটার মধ্যে মানুষের আসলে মৃত্যুটা কত, মানে মৃত্যু একটা ফ্লেভার আমি ওই সময় একটু মানে পেয়ে গেছি আর কি, যে কেমন হইতে পারে বা সেরকম তখন কেমন লাগতে পারে, কেমন তখন যেটা হয় সেটা হচ্ছে যে আপনার প্রিয়জন, আপনার বাবা মা, তাদের চেহারাটা সবার কথা, মানে এটা রিয়েলি হয় চোখের সামনে। আমার চোখের সামনে আমার মায়ের ছবিটা ভেসে আসছে আর কি, বুঝতাম, মানে মনে হচ্ছিল যে এটাই মনে হয় শেষ, আমি তাদেরকে বলতে পারবো কিনা, জানাতে পারবো কিনা, বা তারা জানবে কিনা, এরকম একটা অবস্থা তখন। পরবর্তীতে আমাকে সেখান থেকে 2-3 জন মিলে ধরে নিয়ে যায় পাশে একটা ক্লিনিক, মানে ওটা জাস্ট একটা ক্লিনিক আর কি, ওটা কোনো, হ্যাঁ, ওইখানে যখন আমাদেরকে নিয়ে যায়, ওইখানেও আওয়ামী লীগের লোকজন এসে অ্যাটাক করে। তো তখন পর্যন্ত আমি শিওর যে এখন যতটুকু আমি ইনজুর্ড, ওরা এসে তো আমার এখানে মেরে ফেলবে। এবং এখানে আমরা এরকম 4-5 জন ইনজুর্ড, কারোর পায়ে গুলি লাগছে, কারোর এরকম আর কি, আমরা বেডে শুয়ে আছি। তো ওই সময় একজন হচ্ছে, ও আচ্ছা, আমার কাছে আবার তখন আমার ফোন নাই সাথে,
কারণ আন্দোলনে যাওয়ার সময় আমরা স্মার্টফোন নিয়ে বের হই হুম না, হুম আমরা যেটা ছোট বাটন ফোন, কারণ যে কোনো সময় চেক হতে পারে, এই জন্য আমরা বের হই নাই। হুম, আবার ওই দিন আমি কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই, নর্মালি আমি আগে খুব প্রিপেয়ার্ড হয়ে ভালো মানে জামা কাপড় পরে বা ধরেন জুতোটা পরে যেতাম, স্যান্ডেল পরে আমি গেছি আর কি ওই দিন, বুঝছেন, এরকম একটা অবস্থা। তো ওইখান থেকে যে মানে ফিরবো, মানে বেঁচে ফিরবো, এটা কখনো চিন্তা করি না ওই জায়গাটাতে আর কি। 2 আগস্ট কি সেদিনটা যেদিন মা বলেছিল যে সবাই রাস্তায়, নাকি 19 জুলাই না, ছিল? 19শে জুলাই মা বলেছিল হ্যাঁ, সবাই রাস্তায়, আর 2 আগস্ট হচ্ছে মানে আন্দোলনের প্রায় শেষ সময়টা শেষের আর কি, দিকে আর আর 2 কি। দিন বাকি। তো সেখানে একজন একটা আমার খুব তখন হচ্ছে কে কোন ইউনিভার্সিটিতে পড়ে, কোথা থেকে, এটা হচ্ছে সবাই জানতে চায় যে তখন ও এভাবে কানেক্ট করবে আর কি। হুম তো আমার একজন একটা ছোট ভিডিও করে পোস্ট করে দিল আর কি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট তাহমিদ হুজাইফা উত্তরায় গুলিবিদ্ধ, মানে এরকম অবস্থা আর কি। সেটা আবার জানতে পারে আমার ইউনিভার্সিটির টিচাররা। হুম হুম আমার টিচারদের অবদান বলে আমি শেষ করতে পারবো না আর কি, ওরা আমাকে যেভাবে হেল্প করছে। আমার বাসায় জানছে হচ্ছে আমার টিচারদের মাধ্যমে, আমার টিচাররা বাসায় ফোন দিচ্ছে, টিচাররা ভার্সিটি ডাটাবেস চেক করে তার প্যারেন্টসের নাম্বার বের করে সেখান থেকে ফোন দিছে, ওনারা শুনছে যে আমি এখানে আটকা পড়ে আছি, ইউনিভার্সিটি থেকে আমার জন্য গাড়ি পাঠানো হয়েছে। ওই সময় এই হেল্পটা মানে আমার ভার্সিটিতে করবে আমি চিন্তাও করিনি। তো এই মানুষগুলোর কথা আসলে মানে অবদান, কিছু কিছু সময় কিছু মানুষ এমন কাজে আসে যে তাদের অবদানটা কখনোই ভোলা যায় না। মানে তো টিচারদের কথা বলছিলে, তখন হচ্ছে ইউনিভার্সিটির প্রভিসি ছিলেন, পরে যিনি ঢাকা ইউনিভার্সিটি ভিসি হন, নিয়াত স্যার, ওনার কথা স্পেশালি বলতে হয়, উনি খুবই হেল্প করছেন ওই সময়। তো যাই হোক, আমার ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়, এটা প্রচুর সার্কুলেট হওয়া শুরু করে আর কি। আমার এক ছোট ভাই হচ্ছে জার্মানি থাকে, আবির, ওর কথা বলতে হয় আর কি, ও এটাকে সার্কুলেট করতে খুব ভূমিকা রাখে। তখন এটা প্রচুর সার্কুলেট হওয়ার পরে এখন আমি কিন্তু ওই ক্লিনিকে তখনও, তো আমার বাসায় খোঁজ পাওয়ার পরে ওই বাসা থেকে একটা গাড়ির ব্যবস্থা করে এখানে পাঠানো হয়। তখন আবার মাগরিবের এক মুহূর্তে প্রচুর বৃষ্টি শুরু হয়, তো আমি লোকজন সরে যায়। তো একটা গাড়ি নিয়ে আমি সোজা সেখান থেকে বের হয়ে আমাকে নিয়ে যাওয়া হয় হচ্ছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আগারগাঁওতে, যেহেতু আমার চোখে ডক্টর বলছে যে খুব দ্রুত ট্রিটমেন্ট নেওয়া লাগবে আর কি। তো সেখানে যাওয়ার পরে ডক্টর বললো যে এখানে আমাদের শুক্রবার ছিল যেহেতু সেদিন হসপিটালের আউটডোর বা এগুলো খুব বেশি ছিল না আর কি, জাস্ট ইমার্জেন্সিটা খোলা ছিল আর কি। বলে যে আমাদের এক্সরে করার মেশিন, আপনি একটা এক্সরে করে আসতে হবে। তো পাশে আমি এক্সরে করতে যেয়ে শুনি যে সেখানে পুলিশ এসে উপস্থিত। এর মধ্যে আমি শুনতেছি যে উত্তরার বিভিন্ন ক্লিনিকে আমার খুঁজতেছে আর কি পুলিশ, যেহেতু আমার ভিডিওটা প্রচুর মানে মানুষজন দেখতেছে, ভিডিওটা কার, সেই মানুষটাকে খুঁজতেছে। হ্যাঁ, যেহেতু উত্তরায় যেহেতু আহত হয়েছে, উত্তরার কোনো না কোনো হসপিটালে আছে আর কি। সেখানে পরে আর আমার ওইখানে আর যাওয়া হয় না। বাট লাকিলি তুমি চক্ষু বিজ্ঞান হসপিটালে ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তখন আমি চক্ষু বিজ্ঞানে, ইভেন চক্ষু বিজ্ঞানে পুলিশ আসছে আর যেটা আচ্ছা, বললাম আচ্ছা। যে আমি সেখান থেকে যখন আমি করতে গেলাম, কি বলে, এক্সরে করতে গেলাম, তখন সেখানে পুলিশ এসে উপস্থিত। আমি আর এক্সরে করে এখানে ফিরি নাই, এখানে একজন ছিল, সে আবার আমাকে ফোন দিয়ে বলেছে যে আপনি এখানে আসেন না, এখানে পুলিশ আসছে। সেখান থেকে পরে হচ্ছে ইস্পাহানি ইসলামিয়া হসপিটাল। আমরা এখানে আবার ফিরবো, বাট লিডিং আপ টু দিস ইনসিডেন্ট, মানে বাসা থেকে কখনো কোনো না ছিল যে না তুমি আন্দোলনে যেতে পারবে না? 19 আগস্ট তো আমরা শুনলাম মাই বলছে তুমি রাস্তায় সবাই নেমে গেছে। হ্যাঁ, ওই দিন তো মা বলছে। হ্যাঁ, বাট এরপরে কখনো কি তোমাকে বাসা থেকে বাধা দেওয়া হয়েছিল যে তুমি যেও না? আমি বাসা না বলে বের হয়ে যেতাম, ইভেন 2 তারিখে আমি বাসা না বলে বের হয়ে গেছি আর কি, বুঝছেন? মানে আমি তখন ফেরার পরে কি কেউ কিছু বলতো না? ফেরার পরে হয়তো জিজ্ঞাসা করতে কই গেছি, তুমি বলতে যে আন্দোলনে, তখন আমি চেষ্টা করলাম অ্যাভয়েড করতে। আচ্ছা, যতটুকু আমি এখন এটা করি মাঝে আচ্ছা। মাঝে। আর ওই 16 জুলাই থেকে এই পর্যন্ত বা 15 জুলাই থেকে পুলিশ রিলেটেড কোনো ঝামেলা কি বাসায় হয়েছে, যে বাসায় পুলিশ গিয়েছে বা কোনো ঘটনা? বাসায় পুলিশ তখন আসে নাই, তবে একটা জুলাইয়ের 7 তারিখে, কি বলে এটাকে, তখন কারফিউ দেওয়া হলো 20 থেকে ওই 1 তারিখ, এই সময়টাতে। এই সময় একটা সময় আমি বাসা থাকতে পারিনি আর কি, আমার সাথে কয়েকজনকে তখন পুলিশ উঠে ধরে নিয়ে গেছে, এবং একজনের সাথে আমার দেখা হওয়ার কথা একটু পরে, তাকে হচ্ছে গিয়ে পুলিশ ধরে নিয়ে 4 দিন তাকে গুম করে খুব টর্চার করছে আর কি, আমাদের উত্তরের একটা ছেলে। তো এই কারণে একটা সময় আমি বাসা থাকতে পারিনি। তখন আমি হচ্ছে বিভিন্ন ওই আমার বড় ভাইদের বিভিন্ন বাসা, বিভিন্ন মেস, সেফ হাউস যেগুলো ছিল, এগুলোতে যে থাকা লাগছে আর কি। ওই সময় সেফ হাউস মানে রিলেটিভদের বাসা বা এরকম, বা কিছু রিলেটিভদের বাসা আমি যেতে পারিনি আর কি। ওই সময় কিছু বাসা মানে স্ট্যান্ড বাই রাখা হয়েছিল আর কি, যেহেতু আমি বললাম যে পলিটিক্যাল ইয়ার সাথে কানেক্টেড আমি,
সেই বাসাগুলোতে হচ্ছে আপনার যেগুলো কেউ জানে না যে এটা আসলে কার বাসা কি, ওইসব জায়গায় ওগুলাতে কি কোনো রেড বা কিছু হয়েছে কখনো এই সেফ হাউসগুলোতে? না, সেফ হাউসে রেড হয়নি। সেফ হাউসগুলো এইভাবেই মানে এখানে আসলে দেখে বোঝার কোনো উপায় নেই আর কি। একজনের অফিসটাকেই ওইটাই একটা সেফ হাউস। ওখানে একটা সেফ হাউস, এখানে একটা বাসার মতো করে পরিবেশ তৈরি Very well করা planned. হয়েছিল আর কি। আর ওই আমরা আবার ফিরে যাই ওই যে চক্ষু বিজ্ঞান থেকে তারপর তুমি আর বাসায় ফেরোনি, মানে ওখানেও চক্ষু বিজ্ঞানেও যাওনি, অন্য হসপিটালগুলোতে যাওনি, তখন পরে কোথায় গেলে? সেখান থেকে হচ্ছে আমি ধানমন্ডিতে আমার বোনের বাসা, হুম সেখানে আমি চলে যাই। হুম আর আমার পরের দিন হচ্ছে ওই চক্ষু বিজ্ঞান হচ্ছে আমার সার্জারি। হুম তো ওইখানে যখন আমি গেলাম, ওইটা থেকে কাছেই তো ওইখানে যাওয়ার পরে আমার পরিচয়টা কিন্তু হসপিটালের ওইখানে দেইনি আমি। আমার নাম অন্য একটা নাম অন্য দেওয়া একটা নাম হয়েছে, দিয়ে, ঠিকানা অন্য একটা দেওয়া হয়েছে, ফোন নাম্বার অন্য ফোন নাম্বার দেওয়া হয়েছে ওই জায়গাটাতে। ওইখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, যখন আমাকে আমার হবে সার্জারি হবে, সার্জারি হওয়ার আগে যে রুমটাতে মানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়, সেখানে আমি দেখলাম এরকম 4-5 জন আমার পাশে বসা, যারা জুলাইতে যারা ইনজুর্ড তাদের চোখে হচ্ছে আপনার চোখে ছিল আর কি, আমি চোখে গুলিবিদ্ধ। ওইখানে এমন একটা পরিবেশ, ভয়ের পরিবেশ, আমরা যে পাশে জনকে জিজ্ঞাসা করবো যে তুমি কীভাবে ইনজুর্ড হয়েছো, তোমার ইনজুর্ড কোথায় হয়েছে, তোমার কি এরকম এর অবস্থাটাও ছিল না আমাদের। আরও মানে কঠিন বিষয় হচ্ছে আমি কিন্তু খুবই দ্রুত ট্রিটমেন্টটা পাইছি আর কি। কিন্তু এই যে ছেলেটা আমার পাশে ছিল, সে 18 তারিখে সে ইনজুর্ড হয়েছে, কিন্তু তার সার্জারি হচ্ছে অগাস্টের 3 তারিখে। এই যে লম্বা সময় সে কোথাও কোনো ট্রিটমেন্ট পায় নাই, মানে তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল না। হ্যাঁ, দেওয়া হয় নাই। আমি পরে জুলাইয়ের পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে এরকম 700 মানে 700 মানে যারা চোখে গুলিবিদ্ধ হয়েছে তারা ওই সময় কোনো ট্রিটমেন্ট পায়নি, যার কারণে বেশিরভাগ ব্লাইন্ড হয়ে গেছে আর কি। আমি আলহামদুলিল্লাহ খুব দ্রুত ট্রিটমেন্ট পেয়েছি। আমি যেটা বললাম যে আমার ইউনিভার্সিটি টিচাররা এখানে ভালো, আমার ইউনিভার্সিটি টিচার সে ওই হসপিটালকে ফোন দিয়ে যে আমার ইমার্জেন্সি তার ট্রিটমেন্ট লাগবে, এই যে বিষয়গুলো। তুমি যেমন বললে যে 700 এরকম আহত, তারা ট্রিটমেন্ট পায়নি এবং ইন এ ওয়ে ব্লাইন্ড হয়ে গেছে। তোমার চোখের কি অবস্থা এই মুহূর্তে? আমার চোখে হচ্ছে এটাকে ডক্টর পার্শিয়াল ব্লাইন্ডনেস বলে। এটা হচ্ছে আমি সব কিছু শেডের মধ্যে দেখতে পাই আর কি। আমি একটা সাদা একটা আবছা বিষয় আমার ছায়া আমার চোখের সামনে এরকম দেখি, যেমন ধরেন একটা লাইটের সামনে যদি একটা সাদা কাপড় দিয়ে দেওয়া হয় তো এই পাশ থেকে আপনি যেমন দেখবেন, আমি আমার ডান চোখে এরকম দেখি আর কি। তো আমিও তাও লাইটটা আমার পড়তেছে, কিন্তু বেশিরভাগ তাদের কিন্তু সেই লাইটটাও তারা দেখতে পায় না, এই অবস্থা আর কি। এক্স্যাক্টলি। তো যেটা বলছিলাম আর কি, তো ওই ছেলেটার সাথে আমার পরে দেখা হয়, তাকে আমি জিজ্ঞাসা করি, তখন বললো যে ভাই আমিও তো ভয় আপনাকে কিছু বলিনি তখন। ইভেন হসপিটালের যে ওয়ার্ডে ছিলাম 2 দিন আমি, যেহেতু ইয়াগুলো যে আমাকে রাখা হয় নাই, ওয়ার্ডে বেশিরভাগই হচ্ছে আপনার জুলাইয়ের ভিকটিম, কিন্তু কেউ যে কারোর সাথে কথা বলবো 2 দিন এরকম কোনো সিচুয়েশন সেখানে তৈরি হয় না আর কি। সেখানে আমার কি বলে এটাকে, আমার একজন কাজিন, সে হচ্ছে সারাদিন আন্দোলন করে আবার রাত্রে হচ্ছে সে সেখানে হসপিটালে আমার সাথে ছিল। তো এই মানে ছোটো ছোটো মানুষের ছোটো ছোটো যে ইয়াগুলো আর কি আমার প্রতি, এটা আসলে আমি এই শুক্রিয়াটা বা এই বিষয়টা আমি আদায় করে শেষ করতে পারবো না আর কি। এরপর হচ্ছে 5 অগাস্টের কথা যদি আমি বলি, সেদিনও আমি হসপিটালেই। তো আগের দিন যখন বললো যে কালকে মার্চ মানে গণভবনের অভিমুখে মার্চ হবে, লং মার্চ, তো আমি তো অনেকদিন ধরে বাংলাদেশের পলিটিক্সটা ফলো করি আর কি। ফলো করার কারণে সেদিন আমার মনে হয়েছে যে আসলে খুব বেশি কিছু হবে না। আমারও মনে হয়েছে, মানে স্বাভাবিক, একটা মানুষ এত বছর ধরে ক্ষমতায় আছে, কোনোভাবে এটা আমি ছাড়বে না, করি নাই। আমি চিন্তা করলাম যে কালকে একটা বিশাল ম্যাসাকার হবে, অনেক মানুষ আবার মারা যাবে, জাস্ট দোয়া করছিলাম যাতে মানুষ কম মারা যায়, মানুষের সাথে ড্যামেজ না হয়। কিন্তু দুপুরবেলা আমি বিশ্বাস করি নাই যে মানে শেখ হাসিনা পালাই গেছে আর কি, এটা আমি বিশ্বাস করিনি। মনে হচ্ছিল রুমার মনে হচ্ছিল। তখন আমি যখন শুনলাম যে আসলেই এটা হয়েছে, মানুষজন রাস্তায় নেমে গেছে এবং আমি দেখতে পেলাম যে প্রচুর মানুষজন রাস্তায়, তখন আমি এই অবস্থায় আমি নেমে আসলাম। এবং আমি ওই মোমেন্টটার কথা আসলে বলে বোঝানো সম্ভব না। মানে সবাই যেই আমাকে দেখতেছে এসে আমার সাথে আমাকে জড়ায় ধরতেছে, কাঁদতেছে মানুষজন। হসপিটালে না, আমি তখন হসপিটাল থেকে আমি তখন চোখে সানগ্লাস পরে বাইরে আসছি আর কি। আমার সাথে আরও কয়েকজন যারা ইনজুর্ড ছিল তারাও বের হয়েছে, সবাই এসে আমাদেরকে ইয়ে করতেছে যে ভাই আপনারা এই ইয়াটা করার কারণে আমরা এখন স্বাধীন হয়েছি।
আপনাদের ব্রেভারির কারণে আমরা এখন স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি, এটা ডেফিনেটলি একটা সত্যি কথা। আমিও এরপরে এটাই ফিল করি। জাতীয় মানে আমাদের যে বাংলাদেশের জাতীয় পতাকা সেটা এসে আমাকে পরায় দিচ্ছে, মানে এই যে মোমেন্টগুলা সেদিনের, মানে আমি আসলে আমি মনে হলো যে পুরো বাংলাদেশের মানুষ একটু হাফ ছেড়ে বাঁচলো, একটু নিঃশ্বাস নিতে পারছে, এরকম একটা ব্যাপার। এবং আমি তখনই রাস্তায় আমি সেজদায় পড়ে গেলাম, আমার চোখ দিয়ে সমানে পানি পড়তেছে, আমার চোখে তো তখন অলরেডি একটা ড্যামেজ অবস্থা, ডক্টর বলছে কোনোভাবে পানি লাগানো যাবে না, কিন্তু তারপরে পানি পড়ছে, চোখ দিয়ে সমানে আমি মানে বিশ্বাস করতে পারি না যে এরকম একটা বিষয় হবে আর কি। তো এই কারণে আর কি মানে জুলাই নিয়ে বলতে গেলে আসলে বলা শেষ হবে না, অনেক কিছু বলার। কিন্তু জুলাইয়ের পরের বাংলাদেশটাকে তুমি এখন কিভাবে দেখছো? প্রথমত হচ্ছে আমাদের যে টার্গেটটা ছিল জুলাইতে, সেটা কিন্তু মানে একটা প্রাইমারি যে টার্গেট, বাংলাদেশে একটা স্বৈরাচার সরকার তাকে যে কোনোভাবে সরাতে হবে আর কি, আমার পার্সোনাল যেটা মোটিভ ছিল আর কি। তারা তো সরে গেছে, সেটা তো আমরা সাকসেস, রাইট? এরপরে ধরেন যেটা মানুষের আসলে চাওয়া ছিল, বিশেষ করে আমার পার্সোনালি যেটা চাওয়া, আমার মতো যারা আছে বাংলাদেশে এই জেনারেশনটা যেটা চাইছিল, যে বাংলাদেশে হচ্ছে যে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, রাজনৈতিক একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, বিচার ব্যবস্থা এখানে স্বাধীন হয়ে যাবে, এখানে শিক্ষা ব্যবস্থা খুবই সুন্দর হবে, যেটার কারণে যেই বৈষম্য তৈরি হয়েছিল এবং দেশের সবার জন্য, আপনি খুবই বড়লোক পরিবারের ছেলে বা আপনি কোনো পলিটিক্যাল ফ্যামিলির ছেলে, আপনি বিচার পাচ্ছেন, কিন্তু একটা ছেলে যার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, যে কখনই হচ্ছে দেশ নিয়ে যেমন ভাবে না, তার জন্য আপনি তাকে সে ন্যায় বিচার পাবে না, এরকম সিচুয়েশন তো আমরা দেখছি আর কি জুলাইয়ের আগে। কিংবা ধরেন মানুষ কথা বলতে পারতো না, কিছু একটা বললেই তাকে হয় গুম করে নিয়ে যাওয়া হতো, তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দিয়ে করা হতো। এক্স্যাক্টলি। আর এই প্রশ্নটা যে কারণে করা আর কি, সব কিছুই তো ইট লেড আপ টু জুলাই, মানে এই ঘটনাগুলো যেগুলো বলছো আর কি, যে ইনসিডেন্টগুলো আমরা দেখেছি, তো তোমার মোটিভেশনটা কোন জায়গায় ছিল, মানে কিভাবে কাজ করেছে টু বিকাম এ পার্ট অফ জুলাই, এবং এটা তোমার জন্য স্টার্ট হলো কিভাবে? আমরা তো স্টোরিগুলো শুনলাম, টাইম লাইনটা শুনলাম, যে তোমাকে কোন জিনিসটা বেশি ইন্সপায়ার করেছিল টু বিকাম আ পার্ট অফ দিস? জুলাইয়ের ইউনিকনেসটা কি জানেন? জুলাইয়ের ইউনিকনেসটা হচ্ছে যে এখানে মানে সকল শ্রেণী পেশার মানুষ, যে ছেলেটা ধরেন মানে দেশ নিয়ে, তার বললাম তো প্রথমে, যার কোনো টেনশন নাই দেশ নিয়ে, যা হওয়া হয়েছে, সে হচ্ছে যে কনসার্টে যাচ্ছে, গান শুনতেছে, ফ্রেন্ড জায়গায় নিয়ে আড্ডা দিচ্ছে, এই ছেলেটাও খুব উইলিংলি জুলাই পার্টিসিপেট করেছে। কিন্তু একটা মানে একটা হিজাবি মেয়ে, একটা নন হিজাবি মেয়ে, বা ধরেন একটা মাদ্রাসার ছেলে, একটা স্কুলের ছেলে, তারা একসাথে দাঁড়ায় জুলাই কিন্তু হাসপাতালে নেমেছিল। আমাদের যারা মানে মায়েরা আছেন, ধরেন বোনেরা আছেন যারা, তাদের অবদান তো বলে শেষ করা যাবে না। ধরেন এরকম অবস্থা হয়েছে যে আমরা রাজপথে নামছি, মায়েরা হচ্ছে ওই যে বক্সে করে খিচুড়ি রান্না করে নিয়ে এসে আমাদেরকে খাওয়াই দিচ্ছে, মানে আমরা সামনে যে পুলিশকে ইট মেরে আসতেছি, পিছনে আসার পর ওনারা আমাদেরকে খাওয়াই দিচ্ছে। এরকম দেখছি যে যখন টিয়ারশেল মারতেছে পুলিশ, এক বাসা থেকে উনি তার নিজের শাড়িটা আর কি, যেটা নতুন একটা শাড়ি, এটা আমাদেরকে জানলা দিয়ে দিল যে তোমরা এটা আগুন ধরে, তোমরা এটা একটা ব্যবস্থা করো আর কি, টিয়ারশেল থেকে নিজেদেরকে রক্ষা করো। তো এই যে ইউনিকনেসটা, এটা আমার প্রথম থেকে আমি মানে জুলাইতে পার্টিসিপেট করা বা জুলাইটা মানে আপনি যেটা বললেন যে কোন বিষয়টা আমাকে এই বিষয়টা মূলত আমাকে টিয়ার করছে, যে সবাই এখানে কারোর পরিচয়, তার চেহারা দেখতে কীরকম, সে কি আসলে মানে কোন উইংয়ে, কি লেফটিস্ট না রাইট উইংয়ের, এগুলো কিন্তু কেউ দেখে নাই। সবাই সবার কাঁধে কাঁধ মিলায় কিন্তু নেমে আসছে। কে হচ্ছে ধরেন পলিটিক্যালি, কে শিবির করে, কে ছাত্রদল করে, কে ধরেন বামপন্থী, এগুলো কিন্তু কেউই দেখে নাই। আমার সাথে ধরেন ছাত্রদলের যে ভাইটা, সে আমার সাথে ছিল তার সাথে মানে জুলাইতে। তো এই বিষয়টা খুবই ইউনিক আমাদের জন্য, আমরা তো কখনো চিন্তা করিনি যে এরকম একটা সিচুয়েশন আমাদের হবে। তো এই বিষয়টা মূলত আমাকে খুব বেশি ইন্সপায়ার করছিল জুলাইতে নামার জন্য এবং কন্টিনিউয়াসলি জুলাই রাজপথে থাকার জন্য আর কি। তোমার তো একটা ত্যাগ ছিল এই জুলাইয়ের জন্য, তুমি তো বললে তোমার গল্পগুলো তো শুনলাম যে কি কি ঘটেছে, মানে ইট ওয়াজ টেরিবল। তো তুমি অ্যাকচুয়ালি কি চাও আফটার জুলাই? তোমার চাওয়াটা কি? আমার প্রথম চাওয়া হচ্ছে বাংলাদেশের প্রশ্নে সবাই যেন এক থাকে, মানে আই মিন কেউ যেন, যে বাংলাদেশের প্রশ্নটা বলতে কি, দেশের নিরাপত্তা, দেশের অর্থনীতি, দেশের শৃঙ্খলা, দেশের মানে সবগুলো বিষয়, দেশের শিক্ষানীতি, এই বিষয়গুলো নিয়ে সবাই যেন নিজেদের জায়গা থেকে এক থাকে আর কি, যে না আমি এই বিষয়টাকে আমার ঠিক রেখে আমার বাকি কাজগুলো করতে হবে আর কি। এটা হচ্ছে প্রথম চাওয়া, এবং এটা হচ্ছে বড় চাওয়া আর কি, যে আমি একটা রাজনৈতিক দলের কর্মী, আমি মানে আরেকজন হচ্ছে যে আপনার আমার অপোজিট পার্টি,
সে হয়তো একটা ভালোটা কিছু বলতেছে, কিন্তু আমি আমার অপোজিট পার্টি দেখে আমি তাকে ডিনাই করে দিলাম। এ ধরনের কালচারটা কোনোভাবেই মানে আমি চাই না আর কি বাংলাদেশে। দেশের প্রত্যেকটা স্তরে, প্রত্যেক রাজনীতির তৃণমূল পর্যায় পর্যন্ত যেন এটা থাকে আর কি, যাতে করে সবাই সবার সাথে সহাবস্থানটা ম্যাটার করে। এটা যদি কন্টিনিউ করা যায়, বাংলাদেশকে আসলে তখন আর কেউ বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে পারবে না। প্রতিটা আমরা যেটা দেখছি যে বিভিন্ন আশেপাশের দেশ থেকে ষড়যন্ত্র হইতো বা এগুলো করতো, এগুলো কেউ করতে পারবে না। নিজেদের নিরাপত্তা নিজেদের কাছে, নিজেদের সব কিছু নিজেদের কাছে আর কি। এটা খুব বেশি প্রয়োজন আর কি। আর একটা বিষয় আমি একটু মানে বলতে চাই, সেটা হচ্ছে যে এখন একটা কোশ্চেন খুব বেশি পাওয়া যায় আর কি, যে এত এত মানুষ জীবন দিল, এত কিছু করলো, তো জুলাইটা কি মানে নষ্ট হয়ে গেল কি না, জুলাইটাকে কি করে ফেলে? জুলাইটা আসলে এত ঠুনকো না যে আমি জুলাইয়ের বিপক্ষে অবস্থান করলাম আর জুলাইটা নষ্ট হয়ে গেল। সেদিন কিছুদিন আগে হচ্ছে যে একজন শহীদের মায়ের সাথে আমার দেখা হয়েছে একটা প্রোগ্রামে। তো ওনার ছেলেটা হচ্ছে স্কুলে পড়তো, টঙ্গীতে একটা স্কুলে পড়তো, এবং উত্তরে শহীদ হয় আর কি 18 তারিখে। তো শহীদ হওয়ার পরে সে যখন গুলিবিদ্ধ হয়, সে তখন তার এই গুলি মানে এই ব্লিডিং অবস্থা নিয়ে সেটা মার্কেটের ভিতরে যায়। সেখানে মার্কেটের দোকানদার আছে, তাকে হসপিটালে নিয়ে যাবে, কিন্তু পুলিশ বাইরে থেকে দেয় নাই। পরে সে ওই মার্কেটের সিঁড়ির মধ্যে সে মারা গেছে। ছবিটা মনে দেখছেন আপনি, মার্কেটের সিঁড়ির মধ্যে একটা ছেলে পড়ে আছে। তো উনি ওই দিন আমাকে বলতেছে যে, আমি ওনাকে বললাম যে আন্টি দেশের অবস্থা তো কী অবস্থা দেখেন। তুমি আমাকে বলতেছে, শুনো আমার 3টা ছেলে, একটা ছেলে তো আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ ভালো মনে করছে। তো আমি আমার এই 2টা ছেলেকেও আমি যখনই দেশের যে কোনো প্রয়োজন আমি খুব উইলিংলি এদেরকে করে দিব, স্যাক্রিফাইস করে দিব। তো যখন আপনি এই কথাটা শুনবেন, তখন আসলে আর ওইটা মনে হওয়ার কারণ নাই যে জুলাইটা নিভে যাবে। যে বাংলাদেশের মানুষের যে চাওয়া, যে আকাঙ্ক্ষা, মানুষের যে ত্যাগ, এই বিষয়গুলা খুব সহজে নষ্ট হয়ে যাবে, বিষয়টা তো সহজ না আর কি। পাশাপাশি এই যে জেনারেশনটা, তারা এখন কিন্তু দেশ নিয়ে ভাবে, দেশ নিয়ে চিন্তা করে, তারা দেশের প্রত্যেকটা বিষয় নিয়েও তারা কথা বলে 100%, তাই না? তো এই জেনারেশনটার সামনে অবশ্যই এই বিষয়গুলোকে অ্যাড্রেস করবে। দেশের যেটাই ভালোর সাথেই তারা থাকবে, এবং এই বিশ্বাসটা আমার খুব ভালো মতো আসছে। এই জন্য আমি আশাহত হই না কখনো। আমার হোপটা আছে যে তারা খুব মানে সামনের দিকে খুব ভালো করবে আর কি। মানে এই শহীদের কথাটা যে বললে, তা থেকে মনে পড়লো যে তোমার চোখের সামনে কি কেউ শহীদ হয়েছিল নাকি? আহত হয়েছিল শুনলাম যে একজনের কান হার্ট হয়েছে, তুমি নিজেও তো চোখে আহত হয়েছো। হ্যাঁ, আমার সামনে মানারাত ইউনিভার্সিটির একটা ছেলে, ওর নাম হচ্ছে শাকিল পারভেজ। তো ও হচ্ছে কি ওর কি বলে এটাকে, মানারাত ইউনিভার্সিটির জার্নালিস্ট মানে যে ক্লাবটা আছে আর কি, ওইটার সাথেও ছিল, এবং ও আন্দোলনে কিন্তু মানে 18 তারিখেও শহীদ হয় আর কি। তো সাংবাদিকের কার্ড নিয়ে আসতো আর কি, যাতে করে মানে ওকে কেউ চেক করলে যাতে ইয়ে না করতে পারে আর কি। যেহেতু ওর কাছে জার্নালিস্টের কার্ড, ও আন্দোলনে সবসময় সামনের দিকে থাকতো, চাইতো যে পুলিশকে একটু নিবৃত করা, পুলিশের সাথে একটু কমিউনিকেশন করা, যাতে করে স্টুডেন্টের উপরে গুলি না করে। 18 তারিখে ও এরকম সকাল থেকেই হচ্ছে যে আমি দেখতেছিলাম যে ও সামনে যে পুলিশের সাথে কথা বলতেছে, বা ও সবাইকে ঠান্ডা করতেছে যে গুলি না করার জন্য। তো ওর জার্নালিস্ট কার্ডটা থাকার সত্ত্বেও 18 তারিখ দুপুরবেলা পুলিশ ওকে খুব ক্লোজ রেঞ্জ থেকে গুলি করে এরকম। মানে ওর মাথায় হচ্ছে জাতীয় পতাকা লাগানো ছিল, আর জার্নালিস্টের কার্ডটা ছিল আর কি। তো গুলি করার পরে সে ওইখানে পড়ে যায় আর কি, আমাদের খুব চোখের সামনে আর কি। তো আমরা তো তখন মানে এই বিষয়গুলো তো আমাদের চিন্তার বাইরে, যে সাংবাদিক, আমরা তো তাকে সাংবাদিক হিসেবে দেখতেছি আর কি তাকে। সে যেহেতু পরবর্তী শুনলাম যে না, সে মানারাত ইউনিভার্সিটি স্টুডেন্ট, যেহেতু তার কাছে সাংবাদিকের কার্ড ছিল। পুলিশ এভাবে গুলি করে তাকে সেখানে মানে সে শহীদ হয়ে যায়, তার সাদারটা আমি খুব কাছ থেকে দেখছি আর কি। একজনকে শহীদ হতে দেখেছি 19 তারিখে, এটা হচ্ছে স্নাইপার শট ছিল আর কি। সেটাও হচ্ছে ওই বিকালবেলা 19 তারিখ বিকালের ওই যে ঘটনাটা বললাম তার আগে আর কি। সেটাও আমার ঠিক কাছে একটা স্নাইপার শট তার একদম মাথায় এসে লাগে, এবং তার মগজটা বের হয়ে যায় আর কি ওই জায়গায়, আমার খুব কাছে আর কি। সেখানে সে পড়ে যায়, এবং সবাই তাকে যে ধরে নিয়ে আসবে এরকম অবস্থাটা নাই, কারণ পুলিশ মুহুর্মুহু গুলি করতেছে, যে যাবে তাকে গুলি করবে, এবং এইম করা যেহেতু যে ওই জায়গাটাতে পড়ে কেউ ধরতে গেলে তাকে গুলি করবে। লম্বা সময় তাই সে পড়েছিল আর কি রাস্তায়। এই 2টা দৃশ্য আসলে আমার সবসময় চোখে। আর তুমি যেহেতু এই পুরো ব্যাপারটাতে ইনভলভ ছিলে জুলাইয়ের আগে এবং পরে, অনেক শহীদ পরিবারের সাথেও তোমার কথা হয়েছে, শহীদদের সাথেও মানে শহীদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে হয়তো কথা হয়েছে, যে জুলাই যে তারা তাদের আপনজন হারালো। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, আমি তো নিজেও যেহেতু একজন ভিকটিম হিসেবে, আমি জুলাইয়ের পর থেকেই আমি এটা
চেষ্টা করছি কোনো ভিকটিম ফ্যামিলির কাছে যাওয়া, কোনো আহত, কোনো শহীদ পরিবার, রেগুলারই যাওয়া, এবং এটা আমি এখনও কন্টিনিউ রাখছি আর কি। যে কোনো ইনসিডেন্টে, যে কোনো সময়, ধরেন ঈদের সময় তাদের খোঁজ খবর নেওয়া, তারপরে যে কোনো একটা ধরেন কোনো একটা শহীদের বার্থডে, সেদিন আমি তার ফ্যামিলির সাথে একটু কথা বলা, তাকে একটু ইয়ে করা দেওয়া আর কি, বা কোনো একজন আহত তার জন্মদিনে তাকে একটু, এই কাজগুলো আমি মানে করছো করার চেষ্টা করি আর কি। মানে একটা মায়ের কথা বলেছিলে যে তার একটা সন্তান হারিয়েছে এবং যদি আবারও কখনো দেশের জন্য প্রয়োজন পড়ে সে তার অন্য সন্তানদেরকেও দিয়ে দিবে। তো এখন তুমি ত্যাগের ব্যাপারে মানে যারা শহীদ হয়েছে, যাদের পরিবারের সদস্যরা, তো তাদের এই ত্যাগ নিয়ে তাদের মতামতটা কি? যে তাদের মতামত কি সবারই একই রকম, নাকি অনেকে এখনো এটা আফসোস করছে যে এত কাছের একজন মানুষকে হারিয়ে ফেলেছে? এবং যেটা তারা মানে যার যেটা যায় সেটা আসলে সেটা রিপ্লেস কোনোভাবেই কিছু হতে পারে না। যত কিছুই বলি যে গভর্নমেন্টের হেল্প বলেন বা তাদের যে কোনো, এটা কখনই কোনো একজন ভিকটিমের যে ত্যাগটা, সেটা আপনি কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে পারবেন না। এবং তারা যেটা চায়, তারা মূলত তারা একটা মানে রিকগনাইজেশন চায় যে হ্যাঁ, আমার ছেলেটা তো শহীদ হয়ে গেছে দেশের জন্যই, রাষ্ট্র যেন তাকে প্রপার সম্মানটা তাকে দেয়। এটা প্রত্যেকটা শহীদ ফ্যামিলির চাওয়া আর কি। তো আসলে আমাদের তো আসলে আমরা এটার সাথে ইউজ টু না। একটা ভিকটিমের সাথে আমি কীভাবে ডিল করব, একজন শহীদ পরিবারের সাথে আমি কীভাবে কথা বলবো, স্বাভাবিকভাবে আমাদের কালচারটা তো এরকম না থাকার কারণে তো তারা চায় যে তাদেরকে একটু রিকগনাইজ করুক। তারা কিন্তু কোনো টাকা পয়সা চায় না, ভিকটিম ফ্যামিলি কোনো টাকা পয়সা চায় না। তারা যা হারিয়েছে তার টাকা দিয়ে কোনোদিনই পাওয়া সম্ভব না। ধরেন এই যে আপনি তার ছোটো ছোটো বিষয়গুলো আপনি যদি মনে রাখেন, রাষ্ট্র যদি মনে রাখে, রাষ্ট্র যদি চায় যে একটা কমিশন গঠন করা, যেটার মাধ্যমে জুলাইয়ের ভিকটিম যারা, এদের পুনর্বাসন এবং হচ্ছে এদের যেই প্রত্যেকে পিটিএসডিতে আক্রান্ত আর কি, মানসিক ট্রমার বিষয়টা, তো চাইলে হচ্ছে এদের মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো নিয়ে কাজ করা যেতে পারে, এদের ইয়ে করতে। এবং আমি যেটা প্রসঙ্গক্রমে আসছে আর কি, যে গভর্নমেন্ট কতটুকু এদেরকে হেল্প করতেছে বা কী আসল বিষয়। আসলে গভর্নমেন্ট চাইলেও সকল হেল্প করতে পারবে না, এটা সত্য। এটা অনেকে হয়তো আমার সাথে একমত হবে না। কারণ হচ্ছে এই উইংটা খুবই মানে এটার প্রচুর বিস্তৃত, 1400-র মতো হচ্ছে শহীদ, যেটা ডিস্ট্রিক্ট হচ্ছে 900+, আর এখনও অনেকের লাশও পাওয়া যায় নাই, গণকবরে যাদেরকে দফন করা হয়েছে, এরকম একটা বড় সংখ্যা আইডেন্টিফাই করা যায় নাই। 20,000-এর অধিক হচ্ছে কি আহত, যারা গ্যাজেটভুক্ত আর কি, এর বাইরে আছে অনেকে আছে যারা গ্যাজেটে ইয়া হয় না আর কি। তো গভর্নমেন্টের হচ্ছে এই বিষয়গুলো যে গভর্নমেন্ট করতে পারে, যে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে তাদের সামনে হচ্ছে এটাকে সহজভাবে উপস্থাপন করা, এবং হচ্ছে যে একটা কমিশন, যেটা আমি বললাম, সেই কমিশনটার কাজই হবে যে জুলাইয়ের শহীদ পরিবার, আহত যারা, তাদেরকে কোথায় কীভাবে তাদেরকে রিকগনাইজ করা যায়, এই বিষয়গুলো নিয়ে কাজ করা। যেমন ধরেন একজন আহত, সে কোনো কারণে তার দৃষ্টিশক্তি হারাইছে আর কি, যেমন যেটা বললাম 700 অধিক ব্লাইন্ড হয়ে গেছে। তো এরা কিন্তু প্রত্যেকে হচ্ছে বেশিরভাগই স্টুডেন্ট, এবং হচ্ছে তার আরেকটা বড় অংশ হচ্ছে তার দিন মজুর, রিক্সা চালাইতে হবে টাইপের আর কি। তাদেরকে আপনি চাইলে যে কোনো কাজ ইনভলভ করতে পারেন, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারেন। যারা মানে পড়াশোনা করে তাদেরকে যে ব্রেইল সিস্টেমে পড়াশোনার ব্যবস্থাটা করতে পারেন আর কি। এই কাজগুলো কিন্তু গভর্নমেন্ট চাইলে করতে পারে আর কি, এবং এটাতে চাইলে মানে অনেকে এখানে আগায় আসবে আর কি কাজগুলো করার ক্ষেত্রে, অনেক এনজিও বলে অনেকে এখানে চলে আসবে আর কি। মানে এটা শুনে মনে হলো যে অনেকেই বলে যে জুলাই অনেককেই মানে স্টুডেন্টদেরকে বা যারা আন্দোলনে ইনভলভ ছিল তাদেরকে ভুল বুঝায় বা অনেক কিছু বুঝায় আন্দোলন নামানো হয়েছে, অথবা এটা প্ল্যান ছিল, এটার প্ল্যান ছিল ফর অ্যান আপরাইজিং। তো তোমার কি মনে হয়? তোমরা তো এখানে উইলিংলি নামছো, তোমরা তো উইলিংলি মাঠে নেমেছিলে, এবং হোয়াট এভার ইউ লস্ট, আর তোমাদের সাথে যারা ছিল, যারা মাঠে আসছে, সবাই তো উইলিংলি আসছে। অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে ফর দিস, মানে অ্যাবাউট দিস? আমি যেটা বললাম যে যে ধরনের লোকদের ইনভলভমেন্টের কারণে জুলাইটা আসলে সাকসেস হয়েছে, এদেরকে আপনি আসলে কোনো প্ল্যানের মধ্যে নিয়ে আসতে পারবেন না। আমার কথা বুঝছেন কিনা? মানে এটাকে এইভাবে ইয়ে করতেছি, প্ল্যানের মধ্যে আসা পসিবল না, যেভাবে একটা কেওস তৈরি হয়েছিল। কারণ আপনি ধরেন আপনি একটা পলিটিক্যাল পার্টি থেকে আপনি আসছেন, আপনি কাইন্ড একটা প্ল্যান করতে পারেন আপনার পলিটিক্যাল ইয়ে থেকে। যে ছেলেটা মানে আমি যেটা বললাম সারাদিন বন্ধুর সাথে আড্ডা দেয়, কনসার্টে যায়, গান শুনে, তার সাথে আপনি কীভাবে প্ল্যানটা করবেন? তারা তো উইলিংলি নামস, ভেরি ওয়েল সেড, তাই না? তার সাথে আপনি কীভাবে? সেকেন্ড বিষয় হচ্ছে যে আপনার যেটা বলা হয় যে তাদেরকে প্ল্যান, এই কথাটা অনেকে বলার চেষ্টা করে যে তোমাদেরকে তো ইউজ করা হয়েছে। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য কোয়েশ্চেন, মানে প্লিজ অ্যানসার দিস কোয়েশ্চন ফ্রম ইউ। ইউজ করা হয়, ইউজটা কীরকম? ধরেন সে তার দেশের কথা চিন্তা করেই সে রাজপথে আসছে, এবং আপনি এখন পর্যন্ত কোনো ভিকটিমকে আপনি পাবেন না যে
বলতেছে যে না আমরা জুলাইয়ের ইনভলভ হয়ে ভুল করছি, নো ওয়ান। কারণ দেশের জন্য নিজের একটা কিছু ত্যাগ করা, মানে একটু স্যাক্রিফাইস করাটা, এটা সবার ড্রিম থাকে আসলে। আমরা যখন ছোটোবেলায় যখন আমাদেরকে শেখানো হয় যে মাতৃভূমি হচ্ছে আমাদের সব, মানে মাতৃভূমির প্রতি ভালোবাসা, মায়ের মতো বিষয়গুলো যখন শেখানো হয়, তখন থেকে আমাদের মধ্যে এই দেশের মানুষের মধ্যে বাই ডিফল্ট একটা ক্যারেক্টার কিন্তু তৈরি হয়ে যায় দেশের জন্য কিছু করা। তুমি এই দেশের জন্য প্যাশন থেকে নিজের ভিশন হারিয়েছ, কিন্তু তোমার কাছে কোশ্চেন থাকবে যে এই দেশকে নিয়ে তোমার ভিশন কি এখন? দেশকে ভীষণ তো আমি বললাম আর কি, যে আমার দেশটা আমি কিরকম দেখতে চাই, এটা তো আমি একটু আগে বললাম। এটা কি মানে এখন তুমি কি হোপফুল যেটা বাস্তবায়ন আমি হচ্ছে? তো সবসময় হোপফুলটা এই কারণে যে আমি যেটা বললাম যে আমার এই জেনারেশনটা, মানে নেক্সট যারা জেনারেশনটা আসতেছে, তারা দেশের প্রতি তাদের একটা আলাদা ডেডিকেশন সবসময় থাকবে। তোমার যদি এর কারণটা হচ্ছে কি, আমি একটু ছোট করে বলি আর কি। ধরেন জুলাইয়ের পরপরে আপনি বিভিন্ন গ্রাফিকে দেখছেন কিনা রাস্তায়? অবশ্যই। সেখানে কিছু বিষয় আমি এটা বেশি খেয়াল করছি, লিখছে বাংলাদেশ 2.0, এটা লেখা হয়েছে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, নতুন সূর্যোদয়। ঘুষের এগেনস্টে লিখেছে, দুর্নীতির এগেনস্টে লিখেছে। এই যে এগুলো কিন্তু এমন লোকজন লিখছে, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা লিখছে, তাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই। তো বলেন তাদের যদি এখনই এরকম চিন্তা থাকে দেশ নিয়ে, এবং জুলাইতে তারা যে ধরেন জুলাই পরবর্তী 5 আগস্ট যখন তারা দেখছে নতুন একটা বাংলাদেশের এখানে ইয়া হয়েছে, তাদের কাছে এটা একটা বিশাল ইনসিডেন্ট, বিশাল ইভেন্ট। আমিও তো বলি যে আমার জীবনের সবচেয়ে বড় ইভেন্টটা তো জুলাই, তাই না? তারা তো কখনোই হচ্ছে যে ওই দেশের প্রতি যার যে দায়বদ্ধতা, তার বাইরে তারা কখনো যাবে না আর কি। এটা মানে হয়তো মানে এটা আমি খুব কনফিডেন্স এদের বিষয় আর কি। ইনশাল্লাহ আমরা তো দেখবই সামনে আর কি এদেরকে। তোমার পার্সোনাল যদি কোনো ভিশন থাকে অ্যাবাউট জুলাই, লাইক জুলাইকে তুমি অ্যাকচুয়ালি কিভাবে দেখো, এবং দেশ নিয়ে তোমার যে পার্সোনাল ভিশন থাকে, তুমি কি করতে চাও আরো, মানে ফিউচারে আফটার জুলাই হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ফর দ্য কান্ট্রি এন্ড হোয়াট আর ইউ ডুইং, মানে হোয়াট ইজ ইউর ইনিশিয়েটিভ রিগার্ডিং দিস? এটার সাথে একটা বিষয় আমি একটু নিয়ে আসছি, আপনি বলেছেন অনেকে আবার বলে যে আরেকটা জুলাই হবে, আরেকটাই হবে, এরকম কিন্তু অনেকে বলে, তাই না? আপনি খেয়াল করছেন কিনা? পলিটিক্যাল, বিশেষ করে বাংলাদেশের পলিটিক্যাল যারা লোকজন আছে, পলিটিশিয়ান, এরা এই কথাটা বেশি বলে। ধরেন তাদের কোনো একটা বিষয় তাদের মতের এগেনস্টে এলে তারা বলে যে আরেকটা জুলাই। জুলাইটা আসলে কোনো মানে নামানোর বিষয় না যে আমি আরেকটা জুলাই নামাই দিলাম, এবং মানে কেউ আপনি বললেন আর কেউ এসে রক্ত দিয়ে যাবে, এটা তো ইজি না আসলে। হ্যাঁ, তো আমার যেটা বিষয় এখন, আমাদের সবচেয়ে বেশি যেটা করতে হবে আর কি, সেটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনকে আরও বেশি রিকগনাইজ করতে হবে আর কি। এদের কাছে প্রচুর প্ল্যান, প্রচুর তাদের চিন্তা, দেশ নিয়ে চিন্তা, দেশ কীভাবে তারা এগিয়ে নিয়ে যেতে চায়। আপনার বিভিন্ন ইউনিভার্সিটির যারা হচ্ছে আপনার গবেষণা করতেছে এখন বাংলাদেশে, অনেকে বিদেশে চলে গেছে, বিদেশের একটা বড় অংশ তারা অনেক মানে কি বলে এটাকে, তারা এমন বিষয়গুলো নিয়ে তারা রিসার্চ করতেছে যেটা আমরা চাইলে বাংলাদেশে আমরা নিয়ে আসতে পারি। তো এই যে আপনার ইন্টেলেকচুয়াল, আমাদের একটা মানে ইন্টেলেকচুয়াল রেভলিউশন দরকার আর কি বাংলাদেশে 100%। তো সেটা যদি বাংলাদেশে, আমি চাই যে বাংলাদেশের সামনে এদেরকেই রিকগনাইজ করতে হবে। বাংলাদেশের মানে এদের মধ্যে কিন্তু আপনার যারা দেশ নিয়ে চিন্তা করে, দেশে চিন্তা করার কারণেই তো তারা ধরেন এই জুলাইতে তারা নেমে আসছে, তারা জুলাইয়ের পক্ষে ছিল, দেশকে নিয়ে তারা ইয়া করতেছে। এই মাসগুলো তো আপনি কাজে লাগাইতে পারেন, আপনাকে দ্বিতীয় জুলাই নামাইতে হবে না, তারাই আপনার দেশটাকে সুন্দর সামনে নিয়ে যেতে পারবে। কোনো জুলাই নামানোর চেয়ে কনস্ট্রাকটিভ নতুন রিফর্ম দরকার, এডুকেশনাল রিফর্ম, টেকনোলজিক্যাল রিফর্ম। আই গেট ইট। মানে আপনি চাইলেই যে একজন শহীদ হওয়ার জন্য রাজপথে নেমে আসতেছে, এই বিষয়গুলো নিয়ে আমার একটু পার্সোনালি আছে যে না ভাই, এটা তো সহজ বিষয় না। এটা যেমন বলার ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে। দিস ইজ দ্য আলটিমেট স্যাক্রিফাইস, মানে এটা একটা মোমেন্টে যা হয়, হ্যাঁ। কিন্তু আমি বললাম যে হ্যাঁ, আরেকটা এর আগে তো বাংলাদেশে আন্দোলনের অনেক প্ল্যানিং হয়েছে, বাট সবকিছু তার জুলাই হয়নি, অ্যাজ ইউ সেড বিফোর, মানে একটু আগে যা বললে। তো ইটস এ ন্যাচারাল ফেনোমেনন, এটাকে ন্যাচারালি হতে হবে। তো তুমি যদি এখন তোমার ব্যাপারে একটু বলো যে হুজাইফা, মানে এখনের যে হুজাইফাটাকে দেখছো আফটার জুলাই, কি পরিবর্তন এসেছে তোমার ভেতরে, এবং জুলাইয়ের আগে হুজাইফা কি ছিল এবং এখন কি? জুলাইয়ের আগে তো আমি যেটা বললাম যে আমি সারাদিন বাসা থাকতাম, বাসায় ফ্যামিলি, আমার
ফ্যামিলি মেম্বারদের সাথে আমি কাটাতাম, বা ধরেন অবসর সময় আমি কী করতাম, একটা সিনেমা দেখতাম, বা ধরেন আমি একটা বই পড়তাম, বা এরকম বন্ধুদের সাথে আড্ডা দিতে যেতাম, এগুলো করতাম। তো এখন আমি অবসর সময়টাতে কী করি, যখন আমি ফ্রি টাইম পাই, যেমন গতকালকে হচ্ছে একজন আমাকে ফোন দিল রংপুর থেকে, তার নাম আবু সাইদ। সেও জুলাইতে হচ্ছে সে ইনজুর্ড হয়, তার 2 চোখে এরকম মানে ব্লাইন্ড অবস্থা, 2 চোখে ব্লাইন্ড, 2 চোখে। তো তার ট্রিটমেন্ট ঠিক মতো হয় নাই। তো ট্রিটমেন্ট ঠিক মতো না করে সে এরকম, তো সে আমাকে একজনের কাছ থেকে আমার নাম্বারটা সামহাও পাইছে, পাওয়ার পরে ফোন দিছে। ফোন দিয়ে আমাকে বললো যে ভাই আমার তো ট্রিটমেন্ট হয় নাই, আর আমি তো আমার যদি এখন ট্রিটমেন্ট না হয় আমার চোখ তো অলরেডি চলে যাচ্ছে, এটা শুকায় একদম চোখটির ভিতরে চলে যাচ্ছে আর কি, খুবই খারাপ অবস্থা। তো আমার মানে সামনে যে চিন্তাটা সেটা হচ্ছে আমি এই মানুষগুলোর জন্য আমি কাজ করতে চাই আর কি। বাংলাদেশে অনেক ভিকটিম, আসলে 16 বছরের প্রচুর মানুষ ভিকটিম হয়েছে আর কি। অনেকের গুম হয়েছে, অনেক মানুষ, অনেকে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল, অনেক মানে এরকম সিভিয়ার ইনজুর অনেক। একটা সময় একটা ছিল যে নি ক্যাপিং বলে, এই টার্মটা আপনি শুনছেন কিনা জানি না। নি ক্যাপিংটা হচ্ছে আপনার পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাওয়ার পরে থানায় অথবা যে কোনো জায়গায় আপনার হাঁটুতে গুলিটা করা হবে আর কি। হাঁটুতে গুলিটা করে আপনাকে আপনার তো ট্রিটমেন্ট দিবে না, আপনাকে কোর্টে নিয়ে যাওয়া হবে, আপনাকে জাস্ট একটা ব্যান্ডেজ করে, কিন্তু এটা আস্তে 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 হচ্ছে পাটা পচে যায়। বাংলাদেশে এরকম প্রায় হচ্ছে আপনার 40-এর মতো এরকম ভিকটিম আছে, 40 জন, 40-এর বেশি আর কি, যাদেরকে নি ক্যাপিং করা হয়েছে আর কি, বুঝছেন কিনা। তো এই মানুষগুলোর জন্য আমি সবসময় কাজ করতে চাই। আমার সামনের দিনগুলোতে আমার ইচ্ছা থাকবে এই মানুষগুলোর জন্য কাজ করা, ভিকটিমদের জন্য কাজ করা। কারণ আমি হচ্ছে যেটা আমি ফিল করতেছি জুলাই পরবর্তী সময়ে আমার স্ট্রেস বলেন, বা ধরেন এই যে টেনশন, বা এই যে যেটা বললাম পোস্ট ট্রমাটিক, এটা তো আমি বুঝতেছি বা আমি জানি, বা আমি এটা নিয়ে দেখা মানে জানার কারণে আমি তো বেশিরভাগ পোস্ট ট্রমা স্ট্রেস ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, জি জি। তো এটা বেশি, যেমন ভিকটিমরা এখন আপনি যখন একজন ভিকটিমের কাছে যাবেন, সে আপনার কাছে বলতে ভয় পাবে, কথা বলতে ভয় পাবে, বিকজ তার যখন এটা মনে পড়বে তার ওই ট্রমাটিক এক্সপেরিয়েন্সটা রিলে হতে থাকবে। এক্স্যাক্টলি। এবং বেশিরভাগ ভিকটিমের একই অবস্থা। আবার কিছু ভিকটিম তারা একদমই সব কিছু থেকে নিজেকে গোটায় নিয়ে নিচ্ছে আর কি। তারা তাদের প্রফেশনাল লাইফ একটা ভালো একটা ক্যারিয়ার ছিল, তার ভালো স্টুডেন্ট ছিল, তারা সেখানে এই যে তাদের মধ্যে এক ধরনের ট্রমা, এটাকে কাটায় এদেরকে কীভাবে আমি সামনে নিয়ে আসতে পারি, এদের সাথে কীভাবে কাজ করতে পারি, এটা হচ্ছে আমার আলটিমেট গোল। এটা হচ্ছে আমার একদম মানে আমি এটাকে সবসময় আমার চুলার, যদি আমি খুব বেশি যে কাজ করতে পারতেছি এমন না, আমি ট্রাই করতেছি আর কি, নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব করা যায়। তারপর কোথাও এখানে কানেকশনটা খুব বড় বিষয়, আমি চেষ্টা করি যে কানেক্ট করা দেওয়া। যেমন আমি একদিকে ভালো ট্রিটমেন্ট পাইছি, ওই ডক্টরকে আমি একটু রিকোয়েস্ট করলাম যে আমার একজন পেশেন্ট আছে এরকম, আপনি একটু কাইন্ডলি তাকে কাছে ফলো আপ করায় দেন, বা টাকা না নিয়ে একটু তার চেক আপটা করায় দেন। এই বিষয়গুলো আর কি, এরকম ছোটো ছোটো বিষয় আমি চাই যে এটা বাংলাদেশে আরও অনেক মানুষ এটা সাথে ইনভলভ হবে, ভিকটিমদেরকে নিয়ে কাজ করার বিষয়টা নিয়ে তারা ইনভলভ হবে, এবং আলটিমেটলি আমাদের যে একটা নেশন ওয়াইজ যে একটা ট্রমা, সেটা থেকে আমরা বেরোয় আসতে পারবো আর কি। ওয়েল, তুমি অ্যাকচুয়ালি জুলাইয়ের স্পিরিটটাকে খুব ভালোভাবে ধারণ করো। ইউ এমবডি দ্য স্পিরিট অফ জুলাই, আমার ওপিনিয়নে, কারণ আই হ্যাভ সিন জুলাই ফ্রম আপ ক্লোজ এজ ওয়েল। তো মেইনলি হিস্ট্রি ইজ রিটেন বাই মেনি হ্যান্ডস, বাট ফ্রিডম, যে ফ্রিডমটা মানুষ পায়, it's marked by the people who stood when it mattered the most. আর তুমি, you are the one who stood when it mattered the most. তো তাহমিদ হুজাইফা, thank you for coming to our show, The Honest Podcast. আজকে আমি পুরোটা শোতে I was having goosebumps. এখনও আমি মানে I'm shivering, and thank you very much. তুমি আমাকে আবার জুলাইটা আমার মাথার ভিতরে রিপ্লে করালে, and it happened to you for the same time as well, but I want to apologize for it, but thank you very much for coming. আর শেষ করার আগে তুমি যদি সবার উদ্দেশ্যে কোনো মেসেজ দিয়ে যেতে চাও, I'm having difficulty speaking, তো যদি দিয়ে যেতে চাও তাহলে খুব খুশি হতাম যদি কিছু বলতে চাও। আমি আপনাকে তো অবশ্যই স্পেশালি থ্যাঙ্কস আমাকে এখানে You're welcome.
ইনভাইট করার জন্য। পাশাপাশি আমি চ্যানেল ওয়ানকে তো একটা কনগ্রেচুলেশন জানাতে চাই যারা চ্যানেল ওয়ানের সাথে আছেন, বিশেষ করে কারণ চ্যানেল ওয়ানটা নিজের একটা ভিকটিম আর কি। গত 16 বছর তারা এখানে তারা কাজ করতে পারে, তাদের চ্যানেলটা বন্ধ করে দেওয়া হয়েছিল আর কি। তো রিসেন্টলি তারা আবারও অপারেট করা শুরু করছে, জন্য চ্যানেল ওয়ানের সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে তোমাদের মতো যারা দাঁড়িয়েছিলে সব সব কিছু তোয়াক্কা করে, তাদের জন্য আজকে আমরা আবার ফিরে আসতে পেরেছি। থ্যাংক ইউ এজ ওয়েল। আর সবার প্রতি যেটা আমার একটা বিষয় বলার থাকবে, সেটা হচ্ছে যে জুলাই নিয়ে খুব বেশি টেনশনে কিছু না, যে জুলাইটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা ইয়ে হয়ে যাচ্ছে। এটা আসলে আল্লাহ তো নিজেই এটাতে আমাকে হেল্প করছেন। এবং আমি যেটা বললাম, একটু মায়ের কথা বললাম, যে মায়েরা এই মায়েরা এখনো আছে আর কি। যে একজন সন্তান হারিয়েছে, কিন্তু প্রয়োজন তার অন্য সন্তানদেরকেও সে আগিয়ে দেবে, এটাকে করা। এবং সেকেন্ড বিষয় হচ্ছে যে আমরা জুলাইটাকে নিয়ে আসলে নিজেদের আখের বা নিজেদেরকে করার কাজটা আমার না, মানে নিজেদের আখের যাতে না গুছায়। এবং এটা 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 আসলে করতে গেলে এটা একটা শহীদ যারা হয়েছেন, যারা আহত হয়েছে, এদের একটা অভিশাপ চলে আসতে পারে, তাদের সাথে গাদ্দারি হবে এটা করতে যান। এটা আসলে আমার মনে হয় কারোরই করা উচিত না। সেটা আমি নিজেও, আমি যদি কখনো করি আর কি, এই বিষয়টাকে সবাই। এবং অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে ওই যে ঐক্যটা, যে সবার মধ্যে আমরা জুলাইটাকে যদি আপনি চিন্তা করেন, জুলাইতে আপনি যেভাবে ছিলেন, আপনি আপনার সবার সাথে আপনি এই কালচারটা আমরা করি না। আমরা আমরা কেন কাদা ছড়াছড়ি করতেছি, কেন আমরা পলিটিক্যালি একজনকে আমরা দোষারোপ করতেছি, এগুলো থেকে বের হয়ে আসি। আমাদের সামনে আগায় যাওয়ার জন্য আমাদের অনেক ওয়ে আছে, মানে আমরা চাইলে অনেক দূর আগে যেতে পারতাম আর কি। জাস্ট এগুলোর জন্য আমরা পারতেছি না আগে যেতে। তো এই জন্য আমার সবার প্রতি, বিশেষ করে পলিটিক্যাল পার্টি যেগুলো আর কি, সবার প্রতি, বুঝতে পারছি তোমার কথা, সবার প্রতি আমার একটা থাকবে যে রিকোয়েস্ট অ্যাটলিস্ট জুলাই বিষয়টা আপনার মাথায় রেখে, ফর দ্য সেক অফ জুলাই, আপনারা কাইন্ডলি কাদা ছড়াছড়ি, কাইন্ডলি হচ্ছে নিজের দোষারোপ, এই বিষয়গুলো থেকে বের হয়ে আসেন। আমরা ইনশাল্লাহ অনেক দূর আগে যেতে পারবো আর কি। Thank you very much, Huzaifa. As I said before, history is written by the people who stand when it's the most important. তো হুজাইফা তাদের মধ্যেই একজন, এবং তাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড এরই সাথে আমরা শেষ করছি দ্য অনেস্ট ডায়ালগ। আপনারা সবাই আমাদের ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের এপিসোড দেখতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের এপিসোড দেখতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।